আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমরা জানি যে সমস্ত বিশ্বে প্রায় 400 মিলিয়ন টন প্রতি বছর প্লাস্টিক উৎপাদিত হয়ে থাকে এবং এই প্লাস্টিক মাত্র 10% পুনর্নবীকরণের জন্য যায়। তার মধ্যে একটা বিশাল পরিমাণ প্লাস্টিক কিন্তু পুনর্নবীকরণ ছাড়াই থাকে এবং তার মধ্যে 10 to 20% আমাদের প্রকৃতিতে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে প্রকৃতিতে চলে আসে। এবছর ইউএন সেক্রেটারি জেনারেল একটি মেসেজ দিয়েছেন, যে মেসেজে কিভাবে প্লাস্টিককে নির্মূল করা যায় এবং প্লাস্টিক নির্মূল করতেই হবে এরকম একটা মেসেজ দিয়েছেন আমাদের 5 জুন যেটা বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় সেটার উদ্দেশ্যে। তো প্লাস্টিক কিভাবে ভয়াবহতা তৈরি করছে এবং প্লাস্টিকের ব্যবহার, যথেচ্ছ ব্যবহার আমাদের সাধারণ যে জীবনযাত্রা কিভাবে তার উপরে প্রভাব ফেলছে সে বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পার্থঙ্কর চৌধুরী মহাশয় এবং সঙ্গে রয়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের ডক্টর রাজীব গুপ্তা মহাশয়। তো প্রথমেই আমি পার্থঙ্কর চৌধুরীকে জিজ্ঞেস করব যে আমাদের যে প্লাস্টিকের যে ভয়াবহতা, প্লাস্টিক ব্যবহারের যে ফলে যে পরিবেশের উপর একটা চাপ, সেটা আপনারা কিভাবে দেখছেন এবং সেটা থেকে পরিত্রাণ পাওয়ার কী উপায়? বিষয়টা হচ্ছে গিয়ে প্লাস্টিক আজকের দিনে তো ব্যাপকভাবে আমাদের সব কিছুতেই ব্যবহার হয়ে আসছে এবং বাস্তব পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে যে মাইনাস প্লাস্টিক আপনার প্রতিদিন কাটাবেন চিন্তা করা যায় না। আমরা অনেকেই অনেক সময় চিন্তা করি যে ব্যবহারটাকে যাতে কমানো যায়। তো কমানো ইন্ডিভিজুয়াল পার ক্যাপিটা যেটা ইমপ্যাক্ট যেটা পড়ে, সেখানে যদি আমরা নিজেরা সচেষ্ট হই তাহলে কিছুটা কমানো যেতে পারে। এবং আলটিমেটলি যেটা বললেন আপনি, প্লাস্টিক বিশাল পরিমাণ, এটা শুধু আঞ্চলিক পর্যায়ে না, গ্লোবাল লেভেলেই তার একটা ইমপ্যাক্ট পড়ছে। তার জন্য যেটা 2022-তে অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা গ্লোবাল প্লাস্টিক ট্রিটি হয়েছিল। তার জন্য এই গ্লোবাল প্লাস্টিক চুক্তি যেটা হয়েছিল 2022 সালে, সেখানে 2040 সালের জন্য মানে ঠিক করা হয়েছে যে মানে প্লাস্টিকের ব্যবহার যাতে সম্পূর্ণভাবে নির্মূল করা হয়। তাহলে বলা যেতে পারে এটা ধরুন প্রায় 2 দশক ধরে একটা দীর্ঘমেয়াদী একটা রোড ম্যাপ বলা যেতে পারে, যাতে আমরা আগামী দিনগুলোতে আমরা প্লাস্টিক ব্যবহারটা কম করতে পারি এবং তার বিকল্প যেটা পন্থা রয়েছে সেটার আমরা বেছে নিতে পারি আর কি। সেরকম একটা মানে পদক্ষেপ গোটা বিশ্ব জুড়েই মানে সেরকমভাবে হাতে নেওয়া হয়েছে। এর জন্যই দেখুন এই বছরের মানে এই 2025 সালের যদি আপনি বলুন যে এই বছরের বিশ্ব পরিবেশ দিবসে মানে থিমটা কি, এটা হচ্ছে কি বিট প্লাস্টিক পলিউশন। আবার গত বছর 2024 না 2023-এর যদি আমরা বলি মানে পরিবেশ দিবসের থিমটা কি ছিল, সেখানেও একই জিনিস ছিল, সলিউশনস টু প্লাস্টিক পলিউশন। তার মানে 1 বছর বাদ দিয়ে 2 বছরই এই প্লাস্টিকের উপর গুরুত্ব দিচ্ছে রাষ্ট্রসংঘ। এতে করে আমার মনে হয় যে গোটা বিশ্বে যেটা প্লাস্টিকের যেটা কুপ্রভাব যেটা পড়ছে, সেই কুপ্রভাব থেকে যাতে গোটা বিশ্ববাসীকে মুক্তি দেওয়া যায়, রেহাই দেওয়া যায়, সেই লক্ষ্যেই মানে রাষ্ট্রসংঘ কাজ করে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা মানে প্রাসঙ্গিকভাবে চলে আসছে। ধরুন আমরা যদি পুরো গ্লোবালি যদি চিন্তা করি, চায়না হচ্ছে লার্জেস্ট প্রডিউসার, সেখানে প্রায় ধরুন 32% মতো প্রডিউস করছে, কিন্তু তারপরেই চলে আসছে আমেরিকা অ্যারাউন্ড 18% করছে, যখন ভারতবর্ষ করছে 11%। চায়নার ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম, তাদের দেশে ইউজ করছেন মাত্র 2% বা 3%, রেস্টটা চলে যাচ্ছে বাইরের দেশে। তো সেখানে কি গ্লোবাল কোনো পলিটিক্স রয়েছে বা আমরা ম্যানেজমেন্টের কোনো ব্যাপার রয়েছে? আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট স্যারকে সে ব্যাপারে একটু আলোকপাত করে দেবেন। দেখুন, এই যে প্রশ্নটি অবশ্যই প্রাসঙ্গিক। হ্যাঁ, তো গ্লোবাল ক্ষেত্রে যে জিনিসগুলো আপনারা বলছেন, চায়নার উদাহরণ যেটা দিয়েছেন, ভারতবর্ষ তথা যুক্তরাষ্ট্রের যে উদাহরণ আপনারা দিয়েছেন, যেভাবে প্লাস্টিক উৎপাদিত হচ্ছে, ব্যবহৃত হচ্ছে, বা সেইভাবে যেমন ধরুন প্লাস্টিক পলিউশন, দেখুন প্রোডাকশন ইজ নট অ্যান ইস্যু। প্লাস্টিক প্রোডাকশন হতেই পারে, কিন্তু মূলত প্লাস্টিক পলিউশন, হু আর দ্য মোস্ট প্লাস্টিক পলিউটিং কান্ট্রি বা নেশন, সেটাই হচ্ছে গিয়ে বড় চিন্তার বিষয়। তো যেটা আমি আপনাকে বললাম যে বৈশ্বিকভাবে বা যে কোনো দেশীয়ভাবে এবং সমাজ
মানে সামাজিকভাবে প্লাস্টিকটার, যেটা আমি আগেও বলেছি এখনও বলছি আপনাদেরকে, যে প্লাস্টিক যেগুলো আমরা বিভিন্ন গ্রেডস আছে যেগুলো আমরা সাধারণত সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স বলি, সেই সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাই যেহেতু আমরা এটাকে এই যে আমাদের এখনকার যে ধরুন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে যে ধরনের কমার্শিয়াল বুম হয়েছে, ঠিক আছে, প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে বলুন বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে বলুন, সেইখান থেকে আমরা ব্যবহার তো করে নিতে পারছি, কিন্তু এটার থেকে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কথা আমি বিশেষত বলছি, যে এইগুলোর থেকে যে বর্জ্য হিসাবে যেগুলো আছে, এই বর্জ্যকে আমরা কিভাবে ট্যাকেল করব বা কিভাবে মোকাবিলা করব, ম্যানেজ করব, সেটারও পুঁথিগতভাবে আমি আগেও বলেছি যে কিছু পদ্ধতি রয়েছে, কিন্তু কিছু পলিসি লেভেলে, প্ল্যানিং লেভেলে রয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে যখন আমরা মানুষের কাছে নিয়ে আসছি সেখানে দেখা যাচ্ছে যে কিছু গ্যাপস রয়েছে, যার জন্য মানুষ এগুলো অনেক সময় এগুলোকে অ্যাডপ্ট করতে পারছেন না বা অ্যাডাপ্ট করতে পারছেন না, যার জন্য এই জিনিস আপনি যেগুলো বললেন যে একটা সঠিক পদ্ধতি বা পরিকাঠামো বা পরিকল্পনা সরকারিভাবে হোক বা কমিউনিটি লেভেলে হোক, হ্যাঁ, সেগুলো যতক্ষণ না একটা ভালো সমন্বয় হবে না, হ্যাঁ, এবং একটা যেটা আমি আগেও বলতাম, স্যারদের সাথে কথা বলেছি যে সব কিছু নিয়ে একটা প্রজেক্টের মাধ্যমে, হ্যাঁ, একটা প্রজেক্টের মাধ্যমে, হ্যাঁ, পলিসি আছে, ভারত সরকারও আছে, গ্লোবাল লেভেলে অনেক কান্ট্রিজের আছে, ঠিক আছে, পলিসি থাকলেই হবে না, শুধু ইমপ্লিমেন্টটা করতে হবে, হ্যাঁ, এটা ইমপ্লিমেন্ট করতে হবে, এবং যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন লোকাল কমিউনিটি লেভেল এটা কতটা ভাবে এটাকে অ্যাডপ্ট করতে পারবে। কোনো এক জায়গায় একটা জায়গাতে খুব মডেল সাকসেসফুল হয়েছে, এটা হয়তো একটা বেস্ট কেস স্টাডি হিসাবে, একটা কেস স্টাডি হিসাবে থাকবে, কিন্তু যখনই এই মডেলটা আমি একটা কাট কপি পেস্ট করে এসে অন্য জায়গায় আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে যাব, তখন ন্যাচারালি আমরা স্থানীয় জিনিসগুলোকে ভালো করে গুরুত্ব দিতে হবে। অবশ্যই। তো গুরুত্ব দিলে, কারণ যেটা আমি আবার বলছি যে প্লাস্টিক পলিউশন, আর এটা হচ্ছে কি ওয়েস্ট বিহেভিয়ার বা ওয়েস্ট, আমরা কিভাবে কমিউনিটি লেভেল থেকে মানুষ কিভাবে ওয়েস্টটাকে হ্যান্ডেল করছেন, কিভাবে দেখছেন, কারণ যতই আপনি পরিকল্পনা বা বিভিন্ন ধরনের প্রজেক্টের মাধ্যমে যে প্রয়াসগুলো আপনার জানেন, এগুলো কিন্তু আকাঙ্ক্ষিত ফল আসে না। মানে এখানে আমরা একটা কথা বলতে পারি যে জনসচেতনতা এবং প্লাস্টিক এই দুটো একটা সমন্বয় গড়ে তুলতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো এখানে খুব সুন্দর উনি বললেন, তো কি কি ধরনের প্লাস্টিক এবং ইউজ করার, সে ব্যাপারে যদি কোনো ফ্যাক্টস এন্ড ফিগারস আপনার কাছে থাকে সে ব্যাপারে যদি আপনি একটু সে ঠিক আছে, যে প্রসঙ্গে আপনারা বলছিলেন, ধরুন আপনার আমার যখন আমরা ছোট ছিলাম, বাড়িতে কেউ আসলে মাটির হাঁড়িতে ধরুন 10টা বা 15টা রসগোল্লা নিয়ে আসতেন। আজকের দিনে বাচ্চারা সেই মানে ছবিটা দেখেনি। তো সেই জায়গা থেকে আমাদের যেটা প্র্যাকটিক্যাল ডে টু ডে লাইফ, যেটা আমাদের মধ্যে একটা বিশাল বড় কি বলে ডেভিয়েশন হয়ে গেছে আর কি। আজকের দিনে আমরা সেই মাটির হাঁড়ি বা মানে কচ্ছিত কোনো কোনো জায়গাতে সে কাপ পাওয়া যায়, মাটির কাপ পাওয়া যায়, যেগুলো কলকাতাতে আছে, আমাদের এখানে মানে খুব কমই এটা ব্যবহার হচ্ছে। এখন যদি আমরা বলি প্লাস্টিক রিলেটেড যদি কিছু উদ্বেগজনক বলবো আমি, যেগুলো তথ্য যেগুলো আমাদের জানা উচিত, কারণ যদি আমরা জানি তাহলেই তো আমরা তার প্রতিকার যে কি আছে সেটা আমরা সে পথে আমরা হাঁটতে পারবে। কারণ মানে আমরা পরিবেশবিদরা যারা চিন্তা করি, আমাদের মানে বলা হয় একটা কথা যে থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি। এটা যেটা হয়েছে যে প্লাস্টিকের জন্য যেটা মানে গোটা বিশ্ব জুড়ে যেটা 2022 সালে যেটা সংকল্প হাতে নেওয়া হয়েছিল 2040-কে মাথায় রেখে, তো যেগুলো কি কি দেখেছেন যে মানে মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে যে প্রতি বছর প্রায় 40 কোটি টন প্লাস্টিক প্রডিউস হচ্ছে, প্রতি বছর প্রায় 40 কোটি টন প্লাস্টিক প্রডিউস হচ্ছে, এবং ইদানিংকালে এবং বলা হচ্ছে যে বাই 2060 এই যেটা 40 কোটি প্লাস্টিক, এটা 3 টাইমস হয়ে যাবে, 3 গুণ বেড়ে যাবে যেভাবে প্লাস্টিকের বৃদ্ধি হচ্ছে। মানে এখানে একটু আমি আপনাকে ইন্টার করছি, আসলে পুরো প্লাস্টিকটা বন্ধ করা হয়তো সম্ভব না, কারণ কিছু কিছু প্লাস্টিক আমাদের না, সে তো বলছি, সে বিষয়টাতে আমি পরে আসছি। আর বলা হচ্ছে যে এই যে রিসাইকেল অনেকেই করে থাকেন, অনেকে আমরা দেখি যে অনেকেই অনেক চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু যে পরিমাণে প্লাস্টিক প্রডিউস হচ্ছে তার মাত্র এট বেস্ট 9% প্লাস্টিক মানে রিসাইকেল করা সম্ভব হয়। তার মানে কি দাঁড়ালো, 91% প্লাস্টিক কিন্তু এই পরিবেশে অ্যাকুমুলেটেড হয়ে যাচ্ছে। এখানে আরেকটা বিষয় আমি পরে বলবো, যখন আমরা যেমন দেখি যে এই যে প্লাস্টিকের জন্য আলটিমেটলি গিয়ে আমাদের চারপাশে সমুদ্র নেই, দেখতে পারি না, নদী নালাতেই দেখি, কিন্তু সমুদ্রতে বিশাল অ্যাকুমুলেশন অফ প্লাস্টিক হয় আর কি, বিশাল প্লাস্টিক অ্যাকুমুলেশন হয়েছে, যে এর জন্য অনেক সামুদ্রিক প্রাণী, সামুদ্রিক মানে যেগুলো স্তন্যপায়ী প্রাণী বা অন্যান্যরাও অনেক রকমের মানে বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।
যে প্লাস্টিক 1907 সালে আবিষ্কার হয়েছিল, তার আগে তো প্লাস্টিক ব্যবহার হতো না। 1907 সালে ব্যবহার হওয়া প্লাস্টিক আজকে এমনভাবে হয়েছে যে আমাদের দৈনন্দিন ব্যবহারে এমনভাবে চলে এসছে যে আমরা প্লাস্টিক ছাড়া চিন্তাই করতে পারি না। ধরুন একটা উদাহরণ দিয়ে বলছি, আমাদের যারা বায়োটেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করেন, প্লাস্টিকের র মেটেরিয়াল কি পেট্রোলিয়াম বেসড, ইয়েটা তো পেট্রোলিয়াম বেসড যেটা পেট্রোলিয়াম বেসড যে সাবস্টেন্সগুলো রয়েছে, যেমন ধরুন ইথিলিন, প্রোপিলিন, এগুলো রয়েছে, এগুলোকে কেমিক্যালি বা এনজাইমেটিক্যালি মানে কেমিক্যালি থ্রো সাম এজেন্ট কনভার্ট করে, এগুলো অ্যালকিন, বেসিক্যালি অ্যালকিনকে অ্যালকিন অক্সাইড কনভার্ট করা হয়, এবং অ্যালকিন অক্সাইড থেকে এটাকে পরে এই পলিথিন, যেটাকে আমরা বাজারে সাধারণ ভাষায় আমাদের ক্যারিব্যাগ যেটাকে বলা হয়, তার মানে ইথিলিন প্রোপিলিন থেকে কনভার্ট করে অ্যালকিন অক্সাইড, দেন পলিথিন ব্যাগ সৃষ্টি করা হলো। এখন আমাদের যারা বলা হয়েছে যে আমাদের যারা মানে সায়েন্টিস্ট যারা রয়েছেন, তারা পরিবেশ বান্ধব এই ব্যাগগুলো বানানোর চেষ্টা করছেন। তার মানে কি দাঁড়িয়েছে, সেখানে র মেটেরিয়াল হিসাবে আগে যেটা বললাম ইথিলিন বা প্রোপিলিন, যেগুলো পেট্রোলিয়াম বাই প্রোডাক্টস, এগুলোকে না নিয়ে ধরুন সুগার কেনের মানে যেখানে আমাদের সুগার প্রডিউস হচ্ছে, সেখানে যে বাই প্রোডাক্ট হচ্ছে, যে আখের যেগুলো স্ট্র বা এই জাতের যেগুলো রয়েছে, এগুলোকে যদি র মেটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয়, এগুলোকে যদি এনজাইমেটিক্যালি থ্রো সাম মাইক্রোবস বা এনজাইমেটিক্যালি কনভার্ট করে অ্যালকিন অক্সাইড কনভার্ট হলো, এবং সেই অ্যালকিন অক্সাইড থেকে ক্যারিব্যাগ প্রডিউসড হলো। তার মানে এই যেটা ক্যারিব্যাগ প্রডিউস হলো সেটা বায়োডিগ্রেডেবল, পলিথিন থেকে বানানো না, আমার সুগার কেনের স্ট্র থেকে বানানো। কিন্তু সেখানে কস্ট এফেক্টিভ হয়ে যাবে হয়তো, সে কস্ট এফেক্টিভ মানে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করলে তো ডেফিনেটলি একটু বাড়বে, কিন্তু পরিবেশের জন্য তো ডেফিনেটলি এটা সাংঘাতিকভাবে একটা পজিটিভ রেজাল্ট দিয়ে আসবে। যে পরিমাণে প্লাস্টিক আজকাল দিনে মানে জমা হচ্ছে আমাদের যেটা চারপাশে, সমুদ্রের কথা বললাম আমি, প্লাস্টিকের যেটা আমাদের ফ্রান্সের আয়তন আপনার মনে আছে, বা আমি সংক্ষেপে বলি, আমাদের উত্তর পূর্বের যারা আমাদের যে এন্টায়ার নর্থ ইস্ট মিলে যতগুলো জিওগ্রাফিক্যাল এরিয়া যতটা আমরা কভার করি, সমুদ্রের মধ্যে প্লাস্টিকের আইল্যান্ড হয়েছে তার চাইতে বিশাল বড় সাইজের একটা আইল্যান্ড প্লাস্টিকের রয়েছে আর কি। এটা গ্রেট প্যাসিফিক, আমি পরে বলবো বিষয়টা। তো এই হচ্ছে কি মানে বাস্তব, যার জন্য আজকের দিনে আমরা সাধারণভাবে কি হয়, সবার যেটা হয় যে যেদিন যখন পরিবেশ দিবস আসে তখন একদিন, একদিন, দুদিন, 3 দিনের জন্য এই নিয়ে একটু চিন্তা চর্চা করি, তারপর আবার, কারণ এটা তো মানে কি বলে এক দিবসীয় কোনো অনুষ্ঠান না, পরিবেশটা তো প্রতি বছর, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে 24/7 একটা জিনিস। এই হচ্ছে কি বিষয় আর কি, যে জিনিসগুলো নিয়ে আমাদের আরেকটু সিনসিয়ারলি ভাবতে হবে। তাই তো আমরা খুব একটা ভালো তথ্য পেলাম সেখানে। আপনারা এই যে অবস্থানটা, আমরা ফ্রান্সের কথা বললাম না, আমাদের বরাক উপত্যকা বা আমাদের শিলচর শহর যদি আমি স্পেসিফিক করি, এবছর টানা কয়েকদিন বৃষ্টি হলো, আমরা দেখতে পেলাম যে জলগুলো জমে যাচ্ছে এবং জলের নালা নর্দমাগুলো শুধু প্লাস্টিক বা থার্মোকোলের মধ্যে ভরে গেছে। তো সে ব্যাপারে আপনারা কী চিন্তা ভাবনা করছেন, সেই দুর্যোগটা কীভাবে মোকাবিলা করছেন, এবং কৃত্রিম বন্যা কিন্তু তৈরি হচ্ছে? দেখুন, এই কথাগুলো অনেক দিন ধরে চলে আসছে। শিলচর শহর বলে না, বরাক উপত্যকার যে কোনো অঞ্চলেই আপনি যান, বা ভারতবর্ষ বা বিশ্বের যে কোনো জায়গায় আরবান সেন্টার্সের, বা আজকাল যেগুলো আমরা বলছি মডার্ন সিটিজ যেগুলো বলছি, আরবান ফ্লাডিং বা আর্টিফিশিয়াল ফ্লাডিং, মানে দেখবেন মূলত 2-3টে কারণের জন্য কিন্তু আরবান ফ্লাডিং হচ্ছে। এর মধ্যে প্রধান একটি কারণ হচ্ছে যেটা আপনি বললেন, যে প্লাস্টিক বা নন ডিকম্পোজেবল বা নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, ওগুলোকে আমরা ঠিকমতো মানে হ্যান্ডেল করতে পারছি না, ম্যানেজ করতে পারছি না, ওয়েস্ট ম্যানেজমেন্ট। দেখুন, এই বছরের যে বিশ্ব পরিবেশ দিবসের যে মেইন থিমটা, সেটা হচ্ছে কিন্তু বিট প্লাস্টিক পলিউশন, বিট প্লাস্টিক ইউজ বলে নাই কিন্তু। জিনিসটাকে আমাদের বুঝতে হবে যে প্লাস্টিক মানেই যে খারাপ তা কিন্তু নয়, যেটা স্যারও বলছেন একটু আগে, বা আপনারা যেটা বলছি, প্লাস্টিকের যেগুলো গ্রেডস আছে, যেগুলো একবার ব্যবহার করা হয়, বারংবার ব্যবহার করতে হয় না, এবং এগুলো মেইনলি যেটা আমি আপনাকে বললাম যে আফটার 90s যেগুলো একটা বুম হয়েছে, যেগুলো যেমন ধরেন কনজিউমারিজমের যে বুমটা হয়েছে, এবং যার জন্য প্লাস্টিকের এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার ইন্ডাস্ট্রি লেভেল থেকে বেড়েছে, কিন্তু কনজিউমার লেভেলে কোনো অ্যাওয়ারনেস হয়নি, সরকারি স্তর থেকে, সামাজিক স্তর থেকে কোনো ধরনের প্রচেষ্টা এরকম হয়নি যে ভাই ব্যবহার করছো ঠিক আছে, ওখানে স্কেল অফ ইকোনমি আছে, কিন্তু ওইটাকে তুমি ম্যানেজ করবে কি করে আফটার ইউ ইউজ দ্য প্রোডাক্ট, সেটা কোনো ধরনের
কোনো প্রচেষ্টা হয়নি। সেই জায়গাতে ধরুন যে কৌশল রয়েছে সেই কৌশলটাকে সাধারণ মানুষ যেরকম বুঝতে পারছে না, আসতে পারে, হ্যাঁ, হ্যাঁ, সাধারণ মানুষের কাছে এটা আসছে না। এবার প্রশ্ন হচ্ছে শিলচর শহরের যেটা কথা বলছেন আপনি, হ্যাঁ, শিলচর শহরে নালা নর্দমায় কিছু কিছু অঞ্চলে দেখবেন আপনারা বাড়ি বাড়ির থেকে আবর্জনা সংগ্রহ করা হচ্ছে। আমাদের এখানে ড্রাই ওয়েস্ট, ওয়েট ওয়েস্ট নিয়ে সেগ্রিগেশন এট সোর্স নিয়ে অনেক কাজ হয়েছে বা চলছেও। দেখুন সচেতনতা যে কথাটা আমরা বলি না, যে অনেক সময় আমরা এটা বলি আইসি, অনেক ইনফরমেশন, হ্যাঁ, তো ইনফরমেশন লেভেলে গেলে তো হয় না, এটাকে একটা প্র্যাকটিস লেভেলে বা অ্যাডপশন লেভেলে আনতে হয়, তখনই এটা অ্যাওয়ারনেস হয়, আদারওয়াইজ এটা অ্যাওয়ারনেস হবে না। তো শুধু ইনফরমেশন দিলে হবে না, জনগণকে একটা পরিকাঠামো দিতে হবে, একটা সার্ভিস দিতে হবে, একটা কিছু একটা যখন সিস্টেম থাকবে, একটা পদ্ধতি থাকবে, তখন জনগণের কাছ থেকে এটা দাবি করা যাবে, বলা যাবে যে দেখুন এই পদ্ধতি আমাদের কাছে রয়েছে, আজকের দিনে যে পদ্ধতিটা আমাদের কাছে রয়েছে সেটা আপনাদের কাছে নিয়ে এসেছি এবং এইভাবে জিনিসগুলো আপনারা করতে পারেন। না হলে দেখুন এই ধরনের যে সোর্স থেকে, শিলচর শহর বলে নয়, যে কোনো জায়গাতেই যদি আপনাদের মানে এই যে প্লাস্টিক ইউসেজটা যদি কম করতে হয়, তো নানান কিছু পদ্ধতি রয়েছে। যেমন আজকাল বলছে এক্সটেন্ডেড প্রডিউসার্স লাইবিলিটি বলে একটা জিনিস, যারা এটা প্রডিউস করছেন ওনাদের লাইবিলিটি থাকবে যে এইগুলোকে কালেক্ট করা এবং ঠিকঠাক করে ম্যানেজ করা। আজকে ধরুন এটা শ্যাম্পুর প্যাকেট হতে পারে, এটা জলের বোতল হতে পারে, যে কোম্পানি বা যে অর্গানাইজেশন এটাকে তৈরি করছে এবং এটাকে এই পণ্য সামগ্রীগুলো যেখানে বিক্রি করছেন, ওদের দায়িত্ব থাকবে যে এগুলোকে কালেক্ট করে এগুলোকে প্রপারলি ডিসপোজ করা। বা যারা ব্যবহার করবেন, কিছু কিছু জায়গায় এরকম ধরনের মানে স্থানীয়ভাবে কিছু আইন পাস করা হয়, যেমন ধরুন মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন থেকে, যে যারা ব্যবহার করবেন ওনারা যদি ঠিকভাবে বর্জ্যগুলোকে যদি মানে ম্যানেজ না করেন বা হ্যান্ডেল না করেন, তাহলে কিন্তু একটা ফাইন সিস্টেম রয়েছে। তো মূলত কথা হচ্ছে শিলচর শহর কেন্দ্রিক যদি আমরা এটা চিন্তা করি, আমাদের একটা পরিকল্পনা লাগবে যেখানে জনগণদেরকে নিয়ে এবং যারা সরকারের যারা আধিকারিকরা রয়েছেন এবং যারা ধরুন রাজনৈতিক নেতৃবৃন্দরা যারা রয়েছেন, সবাই মিলে তখন একটা বিভিন্ন ধরনের, আমি আবারও বলছি যে বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে, যেটা বিভিন্ন অর্গানাইজেশনস বা বিভিন্ন কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, সরকার ভারতবর্ষের মধ্যেই এগুলোকে ইমপ্লিমেন্ট করছেন। স্যার যেহেতু একটু আগেই বললেন যে প্লাস্টিক নিয়ে আজকাল মাইক্রো লেভেলে যে ডিকম্পোজিশনের ব্যাপার বা এলগাল ডিকম্পোজিশনের সেই ধরনের রিসার্চ লেভেলে এখনও, এটা ইন্ডাস্ট্রি লেভেলে বা এটা ধরুন মানে স্কেলেবল লেভেলে এখনও আসেনি। এটা রিসার্চ লেভেলে এটা অলরেডি একটা এলগাল ডিকম্পোজিশন দিয়ে যাতে প্লাস্টিক্সকে ডিকম্পোজ করা যায় সেটা দিকেও চিন্তাধারণা চলছে। এবং যেরকম অল্টারনেটিভ ইউজ অফ ক্যারিং সলিউশনস, যেরকম স্যার বললেন যে পলিথিন ওয়েল স্ট্রেক থেকে না নিয়ে সুগার কেন থেকে র ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলোর থেকে যদি আমরা ইউজ করি, সেটাকে করা যেতে পারে এবং এটাকে ইকোনমিক্স অফ স্কেল দিয়ে এটাকে স্কেল আপ করতে হবে। এবং যখনই এটা যেমন প্রচুর লোকজন এটাকে উৎপাদন করবেন, লোকজন এটাকে নেবেন, তো দাম অটোমেটিকলি এটা কমে আসবে। যখন সাপ্লাই ডিমান্ডের একটা ঠিকঠাক মানে এটার মধ্যে একটা ইকোনমিক্স থাকতে হবে, এখানে অর্থনীতির ব্যাপার থাকতে হবে অবশ্যই, অবভিয়াসলি। তখন এটাকে সেই জায়গাতে সরকার একটু সাহায্য, যেমন আজকে দেখুন সোলার, যেটা আমরা রিনিউয়েবল এনার্জি যেটাকে বলছি আর কি, সেগুলো জেনে থেকে দেখুন সরকারি একটা সাহায্য কিন্তু লোকজন পাচ্ছেন, যার জন্য অনেক জায়গায় দেখবেন যে অনেকেই অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি হিসাবে এটাকে ব্যবহার করছেন। তো আমার কথা এটাই যে পরিবেশের ব্যাপারটা দুর্যোগের সঙ্গে কিন্তু মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা দুর্যোগ নিয়ে যখনই কথা বলি তখন আমরা লাইফ, প্রপার্টি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই তিনটে বড় জিনিসকে নিয়ে আমরা কথা বলি, যে জীবন রক্ষা করতে হবে, সম্পদ রক্ষা করতে হবে এবং পরিবেশ রক্ষা করতে হবে। এই তিন বিষয়ের উপরেই কিন্তু গোটা ডিজাস্টার ম্যানেজমেন্টটা অর্থাৎ ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি, এই তিন স্তম্ভের উপরেই দাঁড়িয়ে। অবশ্যই, কারণ পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে আমরা স্বাস্থ্যটা ঠিক থাকবে না, অটোমেটিক্যালি স্বাস্থ্যটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং স্বাস্থ্য যদি ঠিক না তার চাপটা পড়বে অর্থনীতির উপর, তো সেটা অঙ্গাঙ্গভাবে জড়িত অবশ্যই। আমরা বলছিলাম, উনি অনেক কথা বললেন এবং আমরা মানে খুব আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন তারা অবশ্যই একটা নতুন ইনফরমেশন পেলেন, যা থেকে আমরা নিজেদেরকে হয়তো এ ধরনের কাজ করতে হয়তো আমরা এখন নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো। আমরা আবার বলছি প্রফেসর চৌধুরীকে যে বিভিন্ন ক্যাটেগরির প্লাস্টিক রয়েছে, যেটা উনি বললেন যে প্লাস্টিক বললেই কিন্তু শেষ করা যাবে না, প্লাস্টিক থাকতে হবে আমাদের যে ডেভেলপমেন্টে, সেটা একটা স্কেল থাকতে হবে এবং সেটার সঙ্গে অঙ্গাঙ্গভাবে প্রত্যক্ষভাবে
এবং পরোক্ষভাবে কিন্তু আমাদের অর্থনীতিটা জড়িয়ে রয়েছে। ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে ধরুন প্লাস্টিকের যে আমরা ব্যবহার করছি সিঙ্গল ইউজ প্লাস্টিক, যেটা আমাদের যে গাইডলাইনটা রয়েছে সেখানে ভারতবর্ষে মোটামুটি ধরুন 120 মাইক্রনের নিচে, আমরা বলতে পারি 75 মাইক্রনের নিচে যেগুলো প্লাস্টিক রয়েছে সেটা কিন্তু ব্যান অবস্থায় রয়েছে। তো সেক্ষেত্রে আপনার কি মতামত, মানে আপনার মতামত বলতে আপনি কী ধরনের এই জিনিসটাকে দেখছেন? জিনিসটাকে যদি সেরকমভাবে বলা যায় যে ধরুন প্লাস্টিকটাকে আমরা একেবারে ছাড়তে পারবো না, যে কথাটা শুরুর দিকে আলোচনায় বলা হয়েছে। এই যে অপারেশন সিন্দুর হলো, সেখানে আমার দেশের যে সমস্ত সেনাবাহিনী ছিল তাদের যেটা শিল্ড যেটা লাগিয়েছিল সেটাও কিন্তু প্লাস্টিক দিয়ে বানানো। তার মানে সেই দেশ থেকে যেগুলো আসছে আক্রমণ সেগুলো প্রতিহত করার জন্য এটা দরকার। তার মানে আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজে কর্মে যেটাই হোক, আমরা শুধু প্লাস্টিক বলতে যে জিনিসটাকে আমাদের সাধারণতভাবে যে জিনিসটা আমাদের উদ্বেগের বিষয় সেটা হচ্ছে কি এসইউপি, যেটাকে সংক্ষেপে বলা এসইউপি বললাম, সিঙ্গল ইউজ প্লাস্টিক। এটা নিয়েই আমরা বেশি চিন্তিত বা বিব্রত। প্লাস্টিক যদি ক্যাটেগরি বলা হয় তাহলে শুরুতে বলতে হবে যে মোটামুটি অনেক রকমই আরও দুটো ভাগ রয়েছে, কিন্তু মূলত দুটো ভাগ রয়েছে। দুটো ভাগ বলা হয় থার্মোপ্লাস্টিক একটা ক্যাটেগরি আর থার্মোসেটস আর একটা ক্যাটেগরি। থার্মোপ্লাস্টিক্স যে ক্যাটেগরি তারও আবার নিচে 5টা-6টা ভাগ রয়েছে, যেমনভাবে আমাদের এই যেমন জলের বোতল, তারপরে টিফিন ক্যারিয়ার যেটা বাচ্চাদের থাকে এই জাতীয় জিনিস। তার আর কিছু আছে থার্মোসেটস। তার মানে থার্মোপ্লাস্টিক্স এর আন্ডারে যেগুলো প্লাস্টিক পড়ে সেগুলোকে আপনি মোল্ড করে আবার অন্য কিছু বানাতে পারেন। যেমন ধরুন আমাদের ক্যারি ব্যাগ, এটা থার্মোপ্লাস্টিক্সের আন্ডারে পড়ে। এটাকে আমরা একবার ব্যবহার করার পর অন্য কিছু বানানো যেতে পারে। ধরুন সেই আমাদের সিনটেক্স টাইপের জিনিসগুলো বানানো যেতে পারে বা অন্যান্য জিনিস বানানো যেতে পারে। থার্মোসেটস যে জিনিসগুলো বানানো, এই যে প্লাস্টিক থার্মোসেটসের আন্ডারে আছে সেগুলোকে ওই মানে আবার মানে সেকেন্ড টাইম কোনো ব্যবহার করা যায় না। এগুলো ইউজ করার পর আজকে ধরুন মোবাইলের কম্পোনেন্ট যেগুলো বা মোবাইলের কাভারটা বা ইত্যাদি, তো বা রেডিওর কাভার, তো এগুলো একবার হয়ে গেলে এগুলোকে আর কোনো ব্যবহার হয় না। তার মানে পরিবেশ এগুলো অ্যাকুমুলেটেড হয়ে থাকে। এই দিকগুলো উদ্বেগের বিষয়। আর সময় সংকীর্ণ না হলে আমি ডিটেলসে আর একটু বলতে পারতাম, কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে যে ইদানিংকালে মানুষ, যেটা আপনার প্রশ্নের দ্বিতীয় পর্বে ছিল যে উদ্বেগ প্রকাশ করছে, সেই উদ্বেগের জায়গাটা হচ্ছে গিয়ে মাইক্রোপ্লাস্টিক্স নিয়ে। তো মাইক্রোপ্লাস্টিক্স এটা আরেকটা উদ্বেগের বিষয়। আমরা যেমনভাবে বলি যে ইদানিংকালে দেখা গেছে যে সবাইকেই আগে যেটা মানে চায়ের দোকানে প্লাস্টিকের কাপে চা দেওয়া হতো, সেই জায়গাতে আজকে দেখা গেছে যে কাগজের কাপে চা দেওয়া হয়। আবার এই যেটা কাগজের কাপ, সেই কাগজের কাপ আর ফ্লাইটে যেটা কাগজের কাপ দেওয়া হয় সেটার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে, কোয়ালিটির ফারাক রয়েছে। সেই মানে সেখানে যেটা রয়েছে ওখানে নেই। যেটা সাদা রঙের যেটা ফ্লাইটে দেওয়া হয় সেই বিজ্ঞানসম্মত, কিন্তু সাধারণ দোকানে যে কাগজের কাপে চা দেওয়া হয় সেখানের মধ্যে ধরুন ভিতরে হালকা একটা প্লাস্টিকের আস্তরণ থাকে। সেই গরম জলের সংস্পর্শে যখন আসে সেই মাইক্রোপ্লাস্টিকটা কিন্তু চায়ের সাথে আমাদের ইন্টেস্টাইনে চলে যায়। আবার যদি এই মাইক্রোপ্লাস্টিক বলি, মাইক্রোপ্লাস্টিককে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। আবার আরেকটা ক্যাটেগরি রয়েছে, মানে প্রাইমারি মাইক্রোপ্লাস্টিক, সেকেন্ডারি মাইক্রোপ্লাস্টিক, আর আরেকটা রয়েছে 3 নম্বর ভাগটা রয়েছে ন্যানোপ্লাস্টিক্স। তো প্রাইমারি মাইক্রোপ্লাস্টিক যেটাকে বলা হয় যেটা 5 মাইক্রন বা তার নিচের সাইজে হয় আর কি। তো প্রাইমারি মাইক্রোপ্লাস্টিক ইন্টেনশনালি কিছু কিছু জায়গাতে মানে বানানো হয়, বিভিন্ন কাজে কর্মে আসে আর কি। সেকেন্ডারি মাইক্রোপ্লাস্টিক হচ্ছে গিয়ে ধরুন প্লাস্টিকের বোতল বা খেলনা এগুলো মানে ফেলে দেওয়া হলো, এগুলো থাকতে থাকতে বা এগুলো থেকে ভেঙে ছোটো মানে পার্টিকেলসগুলো ফর্মেশন হয়, যেগুলো সেকেন্ডারিলি ফর্মেশন হয়, এগুলো হচ্ছে কি সেকেন্ডারি মাইক্রোপ্লাস্টিক্স। আর যেটা আরেকটা যেটা বললাম যে ন্যানোপ্লাস্টিক্স যেটা বললাম, সেটা হচ্ছে গিয়ে এইগুলো প্রাইমারি মাইক্রোপ্লাস্টিক, সেকেন্ডারি মাইক্রোপ্লাস্টিকের সাইজ হচ্ছে গিয়ে 5 মাইক্রোমিটার। আর ন্যানোপ্লাস্টিক্স যেটাকে বলা হয়েছে সেটা সাইজ হচ্ছে কি 1 মাইক্রোমিটার বা তার চাইতেও নিচে, মানে ছোটো সাইজের আর কি। তো এই যেটা বললাম যে চায়ের কাপে হয়, যেটা আমাদের ইন্টেস্টাইনে যাচ্ছে, আজকে কি মাদার্স প্লেসেন্টার মধ্যেও প্লাস্টিকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তার মানে কোথায় নেই প্লাস্টিক? সর্বত্র। এক তো সমুদ্রে রয়েছে, তারপর মাদার্স প্লেসেন্টার মধ্যে প্লাস্টিকগুলো রয়েছে। তার মানে এই আমাদের যেটা চিন্তা বা উদ্বেগ বা গোটা বিশ্ব জুড়ে যে প্লাস্টিক নিয়ে যে
যে যে যে একটা কি বলবো আমি সচেতনতাই বলুন বা সজাগতা বলুন যেটা সৃষ্টি হয়েছে এই প্লাস্টিক থেকে রেহাই পাওয়ার জন্য, যেটা আগেই বলেছি 2040 সালে নাগাদ আমাদের প্লাস্টিক ফ্রি হতে হবে। সেই এটার শুরুয়াত কিন্তু এইখানে, যখন আমাদের বিজ্ঞানীরা গোটা বিশ্বজুড়ে লক্ষ্য করেছেন যে সর্বত্রই অবাধ ব্যবহার হচ্ছে প্লাস্টিকের। আচ্ছা, আমাদের কাছে খুব একটা সময় নেই, খুব সংক্ষেপে আপনি যেটা মানে আজকাল খুব সংবাদ শিরোনামে আসছে, যেটা হচ্ছে গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাকেজ, সেটা সম্বন্ধে বললে মানে আমাদের হাতে খুব সময় কম, আপনি খুব সংক্ষেপে দর্শক শ্রোতার জন্য বলুন। যেটা আমি বলেছিলাম যে সমুদ্রের মধ্যে হাওয়াই এবং ক্যালিফোর্নিয়া দ্বীপপুঞ্জের ওইখানে বিশাল বড় সমুদ্রের মধ্যে সমুদ্রের জলগুলো সবসময় কি হয় যে ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে থাকে, এরকমভাবে ঘুরতে থাকে। এই যখন স্বাভাবিক প্রক্রিয়া যখন জলটা ঘুরে, তখন সমুদ্র পৃষ্ঠে বা সাব লেভেলে যে প্লাস্টিক অ্যাকুমুলেটরগুলো থাকে সেগুলো একটা ইয়ের মতো হয়ে যায়, একটা সার্কুলের মতো হয়ে যায়। তার মানে বিশাল বড় এই ঘোরার ফলে একটা আইল্যান্ডের মতো সৃষ্টি হয়। এই আইল্যান্ডটা এত বড় আইল্যান্ড যে কি বলবো আমি, বিশাল বড় আইল্যান্ড, যে আগে যেটা বলেছিলাম আমি ফ্রান্স বা ইসের মতো, মোটামুটি তার চাইতে বড় আইল্যান্ড। যারা সায়েন্টিস্টরা এই নিয়ে কাজ করেছেন তারা বলেছেন যে যদি 67টা জাহাজ যদি প্রতিদিন যদি কাজ করে, তাহলে এক বছরে এই মানে এই যেটা ওয়েস্ট যেটা জমা হয়েছে তার 1% পরিষ্কার করতে পারবেন না। জাস্ট ইমাজিন। তো 67টা জাহাজ দিয়ে যদি আমি মানে 365 দিন 24/7 লাগাই যে তুমি এই জাহাজগুলো এখানের আবর্জনাগুলো পরিষ্কার করবে, পারবে না। কারণ এই ঘূর্ণিঝড়ের ফলে এই যেটা আইল্যান্ডের মতো যেটা হয়েছে সেগুলো বছর বছর সাইজে আয়তনে বেড়েই যাচ্ছে। তো এটা একটা বিশাল বড় উদ্বেগের বিষয়। তো জনগণের সচেতনতা কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা সম্বন্ধে আমি প্রথমে ডক্টর রাজীব গুপ্তাকে জিজ্ঞেস করছি, এবং একই কোয়েশ্চন আমি প্রফেসর চৌধুরীকে জিজ্ঞেস করছি। দেখুন, প্রথম শুরু হবে সচেতনতা বা সতর্কতা, দুটোই শুরু হবে বাড়ি থেকে, নিজের পরিবার থেকে শুরু হবে। এবং বিশেষত যারা মহিলা বা শিশুরা রয়েছে তাদেরকে দিয়েই এই প্রচেষ্টাটা শুরু করতে হবে। এবং কিছু কিছু জায়গায় যেখানে যেমন ধরুন স্কুল কলেজ যারা রয়েছেন, যারা যুবকরা যুব যুবতীরা রয়েছেন, অর্থাৎ ইউথকে এখানে ইনভলভ করতে হবে। শুধু এটা যদি সরকারি বা প্রশাসনিকভাবে যদি প্রচেষ্টা হয়, আমরা বারংবার এটা দেখেছি, এটা এই উদ্যোগ ক্ষণস্থায়ী হয়, এই উদ্যোগ কিন্তু কাজ করে না, এটা একদম পরিষ্কার করে যেটা বলা যেতে পারে। তো যেটা আমি বললাম বাড়ি থেকে শুরু হবে, এবং এটা আস্তে 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 এক পরিবার থেকে আরেক পরিবারে যাবে, এবং সেইভাবে জিনিসটার প্রচার এবং প্রসার হতে হবে। প্রফেসর চৌধুরী যেটা বললেন, ওনার কথা ধরেই বলছি, চ্যারিটি বিগিনস এট হোম যেটা বললেন উনি। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে গতবার পরিবেশ দিবসে আমাদের উপাচার্য মহাশয় সেরকমভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোঅপারেটিভ সোসাইটি রয়েছে বিশ্ববিদ্যালয়ে, তো কোঅপারেটিভ সোসাইটি থেকে প্রতি বছরই কাউকে সবাইকে কিছু না কিছু একটা গিফট দেওয়া হয়। তো এই গত বছর যেটা গিফট আমাদেরকে দেওয়া হলো যে 1 লিটারের জলের বোতল। তার মানে তার জন্য কেউ আর ওই 10 টাকা যেটা 20 টাকার জলের বোতল যেটা ডেইলি যেন ব্যবহার না করে, তার জন্য স্টিলের 1 লিটারের জলের বোতল দেওয়া হলো। এটাতে কি বেনিফিট হবে, সবাই এইটাকেই ব্যবহার করবে। এবং এই যেটা ছোট্ট একেবারে ক্ষুদ্র একটা যেটা উদাহরণ আমরা শুরু করেছি, আমি বলবো যে আমাদের সবাই যদি সেরকমভাবে মানে প্রতিদিন 10 টাকার জলের বোতলটা যদি আমরা ডিসকারেজ করি, বা আরও অন্যান্য ফর্মে যেখানে এটা করা হয়, মানে প্লাস্টিক মানে সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার করা হয়, সেটাকে যদি আমরা বন্ধ করতে পারি, সচেষ্ট হই, তাহলে মনে হয় আমরা বিন্দু বিন্দু করে মানে সিন্ধু আমাদের সৃষ্টি করতে পারবো। এইটুকুই বক্তব্য। তো দর্শক শ্রোতারা, এতক্ষণ আমরা শুনলাম প্লাস্টিক ব্যবহার এবং তার থেকে যে কুপ্রভাব আমাদের সমাজ ব্যবস্থায় পড়ছে, আমাদের দৈনন্দিন জীবনে পড়ছে, আমাদের স্বাস্থ্যের উপর পড়ছে, আমাদের অর্থনীতির উপর পড়ছে, সেটা নিশ্চয়ই একটা উদ্বেগজনক ব্যাপার। তো আমরা অনেক সলিউশন পেলাম ডিজাস্টার ম্যানেজমেন্টের ডক্টর রাজীব গুপ্তা মহাশয়ের কাছ থেকে, আমরা পেলাম আমাদের প্রফেসর চৌধুরীর কাছ থেকে। আগামী দিন যাতে আমরা কিছুটা হলেও প্লাস্টিক বিমুক্ত সমাজ তৈরি করতে পারি, সেদিকে অবশ্যই আমরা নজর দেব। আপনাদের সহযোগিতা, আমাদের সহযোগিতা, সবাই মিলে আমরা একযোগে কাজ করেই তার যে ভয়াবহতা তার থেকে পরিত্রাণ পেতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।